আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি শুরু করছি এই মুহূর্তে। একটা কথা বলি, যখন আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করব, কম্পিউটার স্ক্রিন শেয়ার করব, তখন একটা ব্ল্যাক হয়ে যাবে। তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো আমার কম্পিউটার স্ক্রিন যখন আমি শেয়ার করব, তখন এই সাময়িক সমস্যার জন্য তোমরা কেউ বিব্রত হবে না। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বাংলা বইয়ের এই প্রথম অংশ এবং এখান থেকে আজকে তোমাদের বইয়ে যতটুকু আছে পুরোটা আমি আলোচনা করার চেষ্টা করব। আমি যতটুকু জানি এবং আমি যতটুকু পারি, যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে তোমাদের যতটুকু আছে ১ থেকে ৭১ পৃষ্ঠা পর্যন্ত এবং সেই ১ থেকে ৭১ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যা কিছু আছে আমি সবকিছু আলোচনা করার চেষ্টা করব। তো বাংলা বইয়ে যেটা আছে আমি একটু দেখি তোমাদের বাংলা বইয়ে কতটুকু আছে এবং ১ম কি আছে। একটু আগে আমরা বাংলা বইটা ওপেন করি, তারপর দেখি। বাংলা বইয়ের আমি যেখানে আছি এটা হচ্ছে সূচিপত্র। দেখো সূচিপত্র তোমাদের ১ম এই অধ্যায় যে আছে সেখানে আছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পরিমিত ভাষায় কথা বলি। ১ম পরিচ্ছেদ এবং ২য় পরিচ্ছেদ, তারপর হচ্ছে ৩য় অধ্যায় হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। এখানে ৫ টি পরিচ্ছেদ আছে। তারপর হচ্ছে চারপাশে লেখার সাথে পরিচিত হই ৬ষ্ঠ ৬০ পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আছে ৫ম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি। সেখানে তোমাদের এই ১ম পরিচ্ছেদ আছে। শুধুমাত্র ১ম পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের এই পরীক্ষার এই মূল্যায়নের জন্য থাকবে। আমরা এই মুহূর্তে আছি আমাদের বাংলা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের আমাদের যে ইনডেক্স আছে সেখানে। একটু দেখি এখানে যেগুলো আছে। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পরিমিত ভাষায় কথা বলি, অর্থ বুঝে বাক্য লিখি, সব অর্থ বুঝে বাক্য লিখি, চারপাশের লেখার সাথে পরিচিত হই, বুঝে পড়ি লিখতে শিখি এবং ১ম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। এখন তোমাদের কিন্তু ১ম এ এখানে যে লেখাগুলো আছে সেখান থেকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু শিখব। এই যে ৭১ পৃষ্ঠা আছে, এই ৭২ পৃষ্ঠা আমাদের আছে এই পরীক্ষায় ৭১ পৃষ্ঠা পর্যন্ত। তাহলে যদি আমরা ৭১ পৃষ্ঠা পর্যন্ত দেখি আমাদের বইয়ে কি আছে, আমরা আমাদের বইটা একটু খুলে নিই এবং তোমরা তোমাদের কাছে যে বই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত তোহা, তারপরে এলিফ সংস নাম, তোমার নামটা উল্লেখ করো, কোথা থেকে বলছো? আসসালামু আলাইকুম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা লিখে জানাতে পারো। বাংলার আজকে আলোচনা করছি এবং এখানে যে তোমাদের বাংলা বই যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে লিখে জানাতে পারো। চলো আমরা এবার বাংলা বইটা একটু খুলে নেই। তো আমরা আসি, এই যে আমরা যাবো একদম ৭১ পৃষ্ঠা। হয়তো এই মুহূর্তে পেজটা
ব্ল্যাক দেখাচ্ছে। হ্যাঁ, আমরা ৭১ পৃষ্ঠায় চলে আসছি। এখানে শেষ। এই যে বুঝে পড়ি লিখতে শিখি এটার আগ পর্যন্ত আমাদের শিখতে হবে ৪র্থ অধ্যায় পর্যন্ত। পঞ্চম অধ্যায় আমাদের এই পরীক্ষায় থাকছে না, এই মূল্যায়নে থাকছে না। তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ১ থেকে ৭১ পৃষ্ঠা পর্যন্ত। চলো দেখি ১ থেকে ৭১ পৃষ্ঠায় আমাদের কি, কি আছে সেটা একটু জেনে নেই। নাফিচা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নাফিচা জয়েন হওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে আছি বাংলা বইয়ে এবং সে বাংলা বইয়ে কি, কি আছে একটু দেখে নেই। বাংলা বইয়ের যে পৃষ্ঠাটা আছে আমরা এখন আছি বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠা পর্যন্ত, কিন্তু এখন আমরা একদম শুরুতে চলে যাব। হ্যাঁ, এই যে বাংলা বইয়ের শুরুতে আছি এবং শুরু থেকে একটি, একটি করে পৃষ্ঠা আমরা দেখব এবং তারপরে সেখান থেকে কি, কি আছে এবং কোন টপিকস এর উপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে সেগুলো আলোচনা করব এবং সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি প্রথম, এবং এটার জন্য আমরা এই যে প্রথম অধ্যায় এবং দেখি এখানে তোমাদের কোন টপিকসটা আছে। ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের বাংলা বইয়ের কোড নাম্বার হচ্ছে 1 এবং তোমার শ্রেণী কোড হচ্ছে 7। আর আমরা যে এই যেমন আছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, এই যে অধ্যায়টা দেওয়া আছে এরা হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম। আর অভিজ্ঞতার শিরোনামে অভিজ্ঞতা নাম হচ্ছে ১। তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, এটা হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম এবং এই যে প্রথম অধ্যায় এটা হচ্ছে আমার অভিজ্ঞতা ১। একটি বিষয়ের জন্য একেক রকমের অভিজ্ঞতা এবং যোগ্যতা দেওয়া আছে। তোমাদের বাংলা বইয়ের জন্য দেওয়া হচ্ছে প্রসঙ্গ অভিজ্ঞতার শিরোনাম, সেটা হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। আর তোমার অভিজ্ঞতা নাম্বার হচ্ছে ১ অর্থাৎ প্রথম অধ্যায়। তো আবার দেখি আমাদের ১ অধ্যায়ে কি, কি প্রশ্ন আছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোমরা যদি পারো একটু খাতা কলম নিয়ে নাও তাহলে আরো ভালো হবে। পরিস্থিতি অনুযায়ী উপস্থিত বক্তৃতা। এখন আমি একটু বলি তোমাদের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এবং উপস্থিত বক্তৃতা।
আমরা এখন যেটা আছি দেখো, একটু আমাকে জানাও যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? মেবি দেখা যাচ্ছে, অথবা একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, ব্ল্যাক হওয়ার পরে আবার ক্লিয়ার হয়ে আসবে। তো আমরা এখন যে পৃষ্ঠা আছি দেখো, অভিজ্ঞতা নং ১ এবং অভিজ্ঞতার শিরোনাম প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ রক্ষা করি। আমি একটু স্ক্রিনটা বড় করার চেষ্টা করছি। একটু খেয়াল করো যে প্রসঙ্গের মধ্য থেকে এখানে তোমার যেটা বিষয়, বিবেচ্য বিষয় সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ভূমিকা, অভিনয়ের সহপাঠীর সাথে যোগাযোগ করতে পারা, উপস্থিত বক্তৃতায় শ্রেণীকক্ষের পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে সহপাঠীদের সাথে যোগাযোগ করা। অথবা হতে পারে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ভূমিকা, অভিনয়ে স্কুলের যেকোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারা, উপস্থিত বক্তৃতায় শ্রেণীকক্ষের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সকলের সাথে যোগাযোগ করতে পারা। আমি একটু তোমাদেরকে এখানে বলি, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করো আজকে তুমি ক্লাসে গিয়েছো, ক্লাসে যাওয়ার পরে ক্লাসে যাওয়ার পরে তুমি দেখলা ক্লাসের অবস্থা খুব নোংরা, অথবা ক্লাসে তোমাদের যে বোর্ড আছে সেই বোর্ডটা খুব নোংরা হয়ে আছে, ক্লাসরুম অগোছালো হয়ে আছে, অথবা যে কোনো সমস্যা হতে পারে। তোমরা যেটা করবা, তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার যত শিক্ষার্থী আছে সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে একটি ছোট্ট করে একটি বক্তৃতা প্রদান করবা তোমার বন্ধুদের সাথে। যেমন হতে পারে এরকম বলতে পারো, আসসালামু আলাইকুম বন্ধুরা আমার, আজকে আমরা এই যে শ্রেণীকক্ষে সবাই সমবেত হয়েছি, এজন্য নিজেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং আমি এখানে তোমাদের জন্য কিছু বলতে চাচ্ছি। যেমনটি হচ্ছে দেখো, আমরা সবাই কিন্তু একটা পরিবেশে বসবাস করছি। আমরা আজকে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ প্রচুর নোংরা হয়ে আছে। তো এই নোংরা শ্রেণীকক্ষে কিন্তু আমাদের ক্লাস করা অস্বাস্থ্যকর এবং এটা আমাদের জন্য ভালোও না। তো আসো আমরা প্রত্যেকে একটা রুটিন করে আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এভাবে বলতে পারো। এরপরে আবার বলতে পারো যেমন যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় উপস্থিত বক্তৃতা। তোমাকে বলা হলো যে তোমাদের বিদ্যালয়ে মাননীয় সভাপতি সাহেব আসছেন এবং তার কাছে গিয়ে তোমরা তোমাদের কিছু প্রয়োজনীয় জিনিসের কথা উপস্থাপন করো। এখন তোমরা তো এইটি সবাই খুব ভয় পেয়ে যায়, না আমি যাব না তুই যা, এরকম হয় না যে আমি যাব না তুই যা, আরে তুই বল না। তো এখন প্রত্যেককেই কিন্তু উপস্থাপন করতে হবে, প্রত্যেকেই যেতে হবে। তখন তোমরা এটা বলতে পারো, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য কি হতে পারে, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য ছকের নিজের ও অন্যের বা যেকোনো আগ্রহ চাহিদাকে প্রাধান্য দিয়ে যোগাযোগ করতে পারা, উপস্থিত বক্তৃতা দেওয়া যায়। তার মানে তোমাকে ছোটখাটো একটি উপস্থিত বক্তৃতা দিতে হবে এবং এটার জন্য তোমার যে পারদর্শিতা হচ্ছে সেটা হচ্ছে, আমি একটু খেয়াল করি দেখো, এই যে 0171002, এই যে প্রথমটা ছিল 0170111, এই যে 01 এটা কিন্তু তোমার বাংলা, আর এই 07 তোমার ক্লাস কোড, 01 হচ্ছে অভিজ্ঞতা এবং 01 হচ্ছে পিআই। দেখো পারদর্শিতার সূচক বা পিআই এবং অভিজ্ঞতা নাম হচ্ছে 1 এবং অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ রক্ষা করি। তো আমরা বুঝতে পারলাম 1 এবং 2। এবার হচ্ছে আমাদের 3 নাম্বার পিআই, অপ্রাসঙ্গিক যোগাযোগ, প্রসঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট থেকে যোগাযোগ করতে পারা এবং এটার জন্য তোমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাংলা বইয়ের 10 নং পৃষ্ঠার কাজ, 12 নং কাজ এবং উপস্থিত বক্তৃতা। চলো এবার আমরা বাংলা বইয়ে চলে যাই। দেখো এখন আমরা বাংলা বইয়ের 10 পৃষ্ঠায় আছে কি, আমরা সেটা একটু দেখবো। আশা করছি তোমাদের প্রত্যেকের সামনে একটা করে বাংলা বই আছে এবং বাংলা বই 10 পৃষ্ঠা। দেখো এখানে বাংলা বইয়ের যে 10 পৃষ্ঠাটা আছে কি আছে, পরে কি বুঝলাম, এখন কি পরে বুঝলাম, এর আগে একটি গল্প আছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ, এই যে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ এবং এই যে গল্পগুলো আছে ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ। আমরা একটা জানলাম যে যোগাযোগটা 2 ধরনের হতে পারে, একটা ভাষিক এবং একটা অভাষিক। এখন এইখান থেকে তোমাদের এই ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ সম্পর্কে জানলাম, অর্থাৎ যে মুখভঙ্গি, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, হাত চোখ দিয়ে আমরা যে যোগাযোগ রক্ষা করি সেটা হচ্ছে অভাষিক। আর যেটা বই খাতা কলমের মধ্যে যোগাযোগ করি, অর্থাৎ শোনা, বলা, পড়া ও লেখা, আমাদের যে
স্কিল ৪ টা লিসেনিং, স্পিকিং, রাইটিং এবং লেখা। এই যে ৪ টা স্কিল তোমরা দেখছো কিনা জানি না। দেখো এই যে দেখা যাচ্ছে। এই ৪ টি স্কিল লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই ৪ টি স্কিল হচ্ছে ভাষিক যোগাযোগ। এবার আমরা দেখো প্রসঙ্গের মধ্যে থেকে কিভাবে যোগাযোগ রক্ষা করতে পারি। তোমরা এই গল্পটা ইতিমধ্যে পড়েছো। আমরা এই যেগুলো আছে যে পলাশ এবং সোমা ম্যাম, সোহেল এরা যারা ক্লাসরুমে ছিল এবং একটি ক্রিয়া খেলার কথা ছিল। এই যে কথাগুলো ছিল দল গঠন করা। তো এখানে কি বলছে? শ্রেণী শিক্ষক সোমাজাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন? সোহেল কেন পলাশ কথায় বিরক্ত হয়েছিল? পলাশ যে জানতে চাচ্ছিল তার কোনো উত্তর কোন উপায় দিতে পারত? সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে থেকে আনার চেষ্টা করতে পারত? পলাশ কিভাবে কথা বললে তা প্রাসঙ্গিক হতো? প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিরকম থাকতে পারে? যেটা তুমিও জানো, আমিও জানি না। একদম যেটা সত্যি কথা, যেহেতু তোমাদের নতুন কারিকুলাম হচ্ছে, নতুন কিন্তু একটা ধারণা আমরা পেতে পারি, সেটা হচ্ছে এই যে প্রথম যে গল্পটা দেওয়া ছিল, দেখো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ, এই যে গল্পটা দেওয়া ছিল, এই গল্পটা কিন্তু তোমাদের প্রশ্নে মূল্যায়ন পত্রে, তোমাদের এখন যে আগে যেটা প্রশ্নপত্র বলতাম, এখন কিন্তু সেটাকে মূল্যায়ন পত্র বলা হয়। আর এই মূল্যায়ন পত্রে তোমাদের এই গল্পটা দেওয়া থাকবে, প্লাস তারপরে এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। অথবা তোমাকে একটি যেকোনো একটা গল্প দেওয়া থাকবে, বলা হবে এই গল্পের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখন তো তুমি যদি এই সোমা ম্যাডামের এই গল্পটা না পড়ো, তাহলে কিন্তু তুমি জানবে না যে আসলে এখানে কি হচ্ছিল। এই জন্য তোমাকে প্রত্যেকটা টপিকস পড়তে হবে। আমি আবার বলছি, প্রশ্নটা কিরকম থাকবে, সেটা হচ্ছে প্রথমত এরকম হতে পারে যে এই গল্পটা দিয়ে দেবে, এই যে সোমার যে গল্পটা আছে গল্পটা দিয়ে দেবে, তারপরে প্রশ্নগুলোর উত্তর লিখতে বলবে। আবার এমনটাও হতে পারে যে একটা যেকোনো গল্প দেওয়া হবে, এই গল্পের আলোকে তারপরে বলা হবে যে এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। যেটাই দেখ না কেন তোমাদের কিন্তু প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এবং ১২ নং পৃষ্ঠার কাজ ও উপস্থিত বক্তৃতা। এখন দেখি ১২ নং পৃষ্ঠায় কি আছে। প্রাসঙ্গিক কথা ও অপ্রাসঙ্গিক কথা, প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা খুঁজি। এই যে গল্পটা দেওয়া আছে, এখান থেকে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কিছু কথা খুঁজি। খোঁজার পরে এই যে ১২ পৃষ্ঠার প্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক কথা লিখতে হবে। এরপর এই যে উপস্থিত বক্তৃতা আছে, এই উপস্থিত বক্তৃতাটা তোমাদেরকে একক কাজ হিসেবে উপস্থাপন করতে হবে। তোমরা তো ইতিমধ্যে জেনেছো তোমাদের পরীক্ষা ৫ ঘন্টা হবে এবং ৫ ঘন্টার ভিতরে ৬৫% হবে লিখিত এবং বাকিগুলো কিন্তু হবে হাতে কলমে বা শেখা কাজ। এখন শিক্ষণকালীন যে কাজগুলো ছিল, সেই কাজগুলো থেকে যেকোনো ১টি ২টি কাজ তোমাদেরকে সেখানে হাতে কলমে শেখাতে হবে এবং তোমাকে এককভাবে যেকোনো একটা কাজ দেওয়া হবে। তোমাদের হয়তো মনে প্রশ্ন হতে পারে, আমি যে প্রতিষ্ঠানে আছি, সে প্রতিষ্ঠানে তো অনেক ছেলেমেয়ে, তাদেরকে স্যার ম্যাডাম যদি ১ মিনিট করে সময় দেয়, তাতে প্রায় ২ ঘন্টা হয়ে যাবে। তোমাদের তো এরকম সম্ভব হবে না। যতটুকু সম্ভব ততটুকু কিন্তু তোমাদের টিচাররা করার চেষ্টা করবেন। তবে তোমাকে শিখতে হবে। কারণ হচ্ছে তুমি এখান থেকেই তো এসএসসি পরীক্ষা দিবে। তখন তোমাকে কি, তুমি তো সেখানে গিয়ে অন্য স্কুলে গিয়ে দাঁড়িয়ে তোমাকে সেখানে উপস্থাপন করতে হবে। আর তাছাড়া আমরা এখন শুধুমাত্র নিজ এলাকায় নয়, নিজ এলাকার বাইরেও আমরা কিন্তু
খুব দাপটের সাথে কাজ করে যাচ্ছি। সেখানে গিয়ে যদি আমরা কোনো কিছু না বুঝতে পারি, না পড়তে পারি, তাহলে তো আমাদের সমস্যা। এখন দেখো উপস্থিত বক্তৃতা নিয়ে কিছু কথা আছে। কথাগুলো আমরা যদি বলি, একটি করে বিষয় জমা দাও। বিষয় হতে পারে যেকোনো কিছু, যেমন আমার প্রিয় খেলা, রেলগাড়ি, বর্ষাকাল ইত্যাদি। শিক্ষক সেগুলো থেকে লটারির মাধ্যমে একেকজনকে একেকটি বিষয় নিয়ে বলতে দিবেন। কথা বলার সময় অন্যরা খেয়াল করবে কোন কথাগুলো প্রাসঙ্গিক আর কোন কথাগুলো অপ্রাসঙ্গিক। তোমরা যেটা করো যে টিচার যখন কাউকে পড়ায় এবং যখন কোনো স্টুডেন্ট পড়া ধরা হয়, তোমরা কিন্তু তখন খুব গল্প করো। সেজন্য এখানে কিন্তু তোমাদের একটা কাজ থাকবে। যখন একজনে বক্তৃতা দেবে, যখন একজনে বক্তৃতা প্রদান করবে, তখন কিন্তু তোমাদের সেখানে মনোযোগ থাকতে হবে এবং সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকবে। যে প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে কিছু প্রাসঙ্গিক এবং কিছু অপ্রাসঙ্গিক কথা থাকবে। উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না। প্রথমে হয়। কিন্তু লিখিত বক্তব্য আমরা যেটা করে থাকি, তোমরা যারা ছোট আমরা যেটা করি, সেটা হচ্ছে একটা বক্তৃতা লিখে নিয়ে যাই এবং সেটা দেখে, দেখে বলি। আসলে কিন্তু উপস্থিত বক্তৃতা দেখে, দেখে বলা যায় না। এটা নিয়ম না। বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদি প্রয়োজন হতে পারে। তুমি যে বিষয়ে ব্যাখ্যা আ দিচ্ছ সেটা ধারণার জন্য ব্যাখ্যা করতে পারো। বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোনো কথা বলা থেকে বিরত থাকতে হবে। অপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হবে। বক্তৃতার ভাষা পরিমিত হতে হবে। অর্থাৎ শুদ্ধ বাংলা খেয়াল রাখতে হবে উচ্চারণ যেন সাবলীল হয় এবং ভাষাগুলো যেন সুন্দর হয়। এটা গেল ১২ পৃষ্ঠা। দেখি আমাদের পরবর্তী কত পৃষ্ঠা আছে। ১২ পৃষ্ঠার পরে আমাদের যে বাংলা বই আছে সেই বাংলা বইয়ের ৩০ পৃষ্ঠায় চলে যাব। দেখি ৩০ পৃষ্ঠায় কি আছে এবং আমরা ততক্ষণ একটু ওয়েট করি আমাদের ৩০ পৃষ্ঠা পর্যন্ত। দেখো আমাদের ৩০ পৃষ্ঠায় যা আছে, আগের পৃষ্ঠা ১৫ থেকে বিবৃতি। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার এবং কি, কি? এখানে কিন্তু দেওয়া আছে, দেখো তো বাক্য কত প্রকার? এখানে দেওয়া আছে বাক্য ৪ প্রকার। তোমরা যদি ইংরেজিতে বাক্য পড়েছ ৫ প্রকার এবং প্রকার। তোমাদেরকে বলে রাখি, আমরা ইংলিশে ইম্পারেটিভ এবং অপারেটিভ ২ টি সেন্টেন্স বলি। সেই ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু ব্যবহার হয় না বললেই চলে। সেজন্য আমরা বাংলায় ইংরেজিতে বাক্য ৫ প্রকার হলো, বাংলায় ৪ প্রকার বলা হয়। তো আমরা দেখে নিই বাক্য কয় প্রকার: বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক। বিবৃতিবাচক অ্যাসার্টিভ, প্রশ্নবাচক ইন্টারেক্টিভ, অনুজ্ঞাবাচক অপারেটিভ অ্যান্ড আবেগবাচক এক্সক্লেমেটরি। এখানে একটা গল্প দেওয়া আছে। দেখো, বিকাল ৪:৩০ সব মাঠে আসার কথা, আজ কেন খেলা হবে না? এই যে ছোট্ট একটা গল্প দেওয়া আছে। এই গল্পের পরে ৩০ পৃষ্ঠা গল্পটা পড়া শেষ হয়ে গেলে, একটু দেখো ২৯ পৃষ্ঠার গল্পটা পড়া শেষ হয়ে গেলে ৩০ পৃষ্ঠা। এখন দেখো ৩০ পৃষ্ঠার কাজ দিছে, কিন্তু তোমাকে কিন্তু ২৯ পৃষ্ঠাও পড়তে হবে। এই ২৯ পৃষ্ঠা পড়া শেষে ৩০ পৃষ্ঠায় আসবা বিবৃতি বাক্য। এখন এই গল্পের মধ্যে কোনটা বিবৃতি বাক্য? একটু বলে নেই, তাহলে প্রশ্নটা কিরকম হবে? প্রশ্নটা হবে যে শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করো। এটা লিখে এই যে গল্পটা দেওয়া থাকবে এবং এখান থেকে বাক্য ৫ প্রকার সেটা তোমাকে জানতে হবে এবং এইখান থেকে ৫ টা বাক্য তোমাকে খুঁজে, খুঁজে বের করতে হবে। যেমন বাক্য। এখন দেখি এখানে আছে কি? বিকাল ৪:৩০ সবাই মাঠে আসার কথা। এটা বিবৃতি বাক্য। আজ কোনো খেলা হবে না, জরুরি সভা হবে। এটা বিবৃতিবাচক। এখন এখানে দেখি তাহলে আমাদের কোনো প্রশ্ন হচ্ছে, এখানে তোমরা কি করছো? এখানে কি করছো তোমরা? এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এরপর হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। চলো আমরা খোঁজ করে দেখি। এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। দেন হচ্ছে আবেগসূচক বাক্য। তবু সেখানে যে বাড়ির চারপাশে কত বড়, বড় গাছ, এটা হচ্ছে বাক্য যে ৫ ধরনের এবং সে সম্পর্কে তোমার কি করতে হবে? বাক্য সম্পর্কে এখানে লিখতে হবে। আগের পৃষ্ঠায় নমুনা ছক থেকে বিবৃতিবাচক, প্রশ্নবোধক এই যে বিবৃতিবাচক যে বাক্যগুলো আছে সেখানে লিখবা। অনুজ্ঞাসূচক বাক্য, তারপরে এগুলো এখানে লিখতে হবে। এটা হয়ে গেল আমাদের ৩০ পৃষ্ঠায়। তারপরে দেখি আমাদের কত পৃষ্ঠা আছে?
30 পৃষ্ঠার পরে 33 এবং 49 পৃষ্ঠা। তো এখন তোমরা 33 পৃষ্ঠা খুলাও। তোমাদের বইয়ের যে 33 পৃষ্ঠা আছে সেটা একটু খুলে নাও। একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে কিন্তু 1 পৃষ্ঠার কাজগুলো সম্পূর্ণ করার জন্য তোমাদের কিন্তু আগের 2-1 পৃষ্ঠা পড়তে হবে। মাথায় রাখতে হবে এবং মনেও রাখতে হবে যে তোমাদেরকে বাকি পৃষ্ঠাগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে সমাস। আমি জানি না তোমরা এই মুহূর্তে সমাস সম্পূর্ণ করেছো কিনা। তবে সমাস কিন্তু বাংলার ভিতরে খুব সুন্দর একটা মোটামুটি একদম ডিফিকাল্ট একটা টপিকস হচ্ছে সমাস। এখানে একটা নমুনা দেওয়া হচ্ছে শব্দের গঠন এবং এইখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন যেসব শব্দের মধ্যে ২ টি অংশ হচ্ছে যে সে শব্দকে বলা হয় সমাস বা সাধিত পদ। এখানে দেওয়া আছে সমাস এবং সেখানে লেখা আছে। একটু খেয়াল করো, একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। এবার দেখো যেসব শব্দের ২ টি অংশ অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাস সাধিত শব্দ। সমাস কাকে বলে আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে সমাস গঠনের একটি প্রক্রিয়া আছে। সে ভাই যোগ বোন, ভাই বোন। এই মাঝখানে একটা কিন্তু ড্যাশ আসা যাওয়া, আসা যাওয়া, মামা বাড়ি, মামা বাড়ি। একটা খেয়াল করো এখানে কিছু, কিছু কিন্তু মাঝখানে হাইফেন আছে আবার কিছু, কিছু কিন্তু হাইফেন দেওয়া নাই। এখন সমাসবদ্ধ হওয়ার সময়ে কখনো, কখনো শব্দের চেহারা কিছু পরিবর্তন হয়। যেমন উপরের উদাহরণে তির্যক ফল মিলে ত্রিফল না হয়ে ত্রিফলা হয়েছে। তেমনি লাল পেড়ে একটু খেয়াল করো এই যে এখানে তির্যক ফল হওয়া উচিত ছিল ত্রিফল। কিন্তু এখানে কি হয়েছে ত্রিফলা। তারপরে হয়েছে লাল পেড়ে। লাল যোগ পাট এখানে কি হয়েছে লাল পেড়ে। এখানে কিন্তু পেড়ে নাই কোথাও লাল আছে। গোপ খেজুরে। গোপ যোগ খেজুর গোপ খেজুরে। হাতে খড়ি হাত যোগ খড়ি হাতে খড়ি। এই যে শব্দগুলো এগুলি কি বলা হয় সমাসবদ্ধ শব্দ বা সমাসবদ্ধ পদ দেওয়া আছে। তাহলে আমরা একটু জেনে নিই সমাস কাকে বলে। শব্দের ২ টি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাস সাধিত পদ। যেসব শব্দকে বলা হয় সমাস সাধিত শব্দ। আমরা এখানে এই যে শব্দগুলো দেখলাম এখানে প্রত্যেকটাই এক একটা নিয়ম আছে। তবে এই যে ত্রিফল, ত্রিযোগ ফল এখানে ত্রিফল না হয় ত্রিফলা হয়েছে। এদিকে দেখো লাল যোগ পেড়ে লাল পাড় না হয়ে লাল পেড়ে হয়েছে। হাতে যোগ খড়ি হাত যোগ খড়ি হাতে খড়ি হয়েছে। সমাস সাধিত শব্দ নতুন করে বানাই। যেমন ফুল। আচ্ছা কি ফুল এবার দেখো গোলাপ। এখন এই বাম কলাম এবং ডান কলাম মিলে তোমাদেরকে এই উত্তর কমপ্লিট করতে হবে। আচ্ছা এতক্ষণ তুমি যারা ছিলা তোমাদের কোন কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করো এবং পরবর্তী প্রশ্ন আবার শুরু করব।
আচ্ছা, তোমাদের যে প্রশ্নগুলো আছে আমি একটু প্রশ্নগুলা আমাকে জানাও যে কোন প্রশ্নগুলো তোমরা চাচ্ছ, একটু জানাও। পরের প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো অনুচ্ছেদ লিখে সমাসসাধিত শব্দ খুঁজি। এখন দেখি অনুচ্ছেদ লিখে কিভাবে আমরা সমাসসাধিত শব্দ খুঁজতে পারি। এখন আমরা যদি বলি এখানে অনুচ্ছেদটা কি বিষয় নিয়ে লিখতে বলেছে? কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ। এখন তোমরা চাইলেই কিন্তু ১০০ শব্দের মধ্যে যেকোনো একটা অনুচ্ছেদ লিখতে পারো। অনুচ্ছেদটি লিখে তারপরে সমাস প্রক্রিয়ায় গঠিত সমাসগুলো কি, কি সেগুলো সম্পর্কে তোমরা চাইলে এখানে লিখতে পারো। এরপরে দেখো কত আছে, এরপরে আছে সম্ভবত ৩৪ পৃষ্ঠা, ৩৩ পৃষ্ঠা, ৩৩ পৃষ্ঠা, এরপর আছে ৪৯ পৃষ্ঠা। আমরা একটু ৪৯ পৃষ্ঠায় যাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে উপসর্গ আছে। যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু দ্বিতীয় অংশে সুনির্দিষ্ট অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ। তোমরা যাকে ইংলিশে প্রিফিক্স পড়ছো। যেমন বি নিজের কোনো অর্থ নাই, যে ফল যোগ করে তাহলে কি হবে? বি ফল। শয়ের নিজের কোনো অর্থ নাই, কিন্তু জয়ের কু এভাবে কোনো আমরা চাইলে শব্দ যোগ করে অর্থ তৈরি করতে পারি। অনুচ্ছেদ লিখে উপসর্গ সাধিত শব্দ খুঁজি। আমরা একটা অনুচ্ছেদ লিখবো এবং সেখানে কি, কি উপসর্গ যোগ হয়েছে সে সম্পর্কে একটি গল্প লিখবো। আমরা এখন ৪৯ পৃষ্ঠায় যাবো। ৪৯ পৃষ্ঠায় গিয়ে দেখবো যে কি আছে। ঊনপঞ্চাশ পৃষ্ঠা দেখো এখানে কি আছে? বিরাম চিহ্ন। এখানে যে গল্পগুলো আছে এবং সেই গল্পগুলো বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ সাজায়। এটা একটা আছে। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ সাজায়। তার মানে তোমাদেরকে বিপরীত শব্দ পরীক্ষায় আসতে পারে। একটা গল্প, এই গ্লাসের পানি ঠান্ডা। তাহলে কি হবে? এই গ্লাসের পানি গরম নয়। অর্থ একই থাকবে, বাট বাক্য পরিবর্তন হবে। তিনি শক্ত মনের মানুষ। তিনি কঠিন মানুষ নয়। তার মানে কি? সে শক্ত মনের মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, এরপর দেখো বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। এটা থাকবে এবং এখানে আমরা কিন্তু বাক্যের অর্থটা ঠিক রেখে বিপরীত শব্দ বসাবো। ঠিক আছে? এবার বসানোর পরে আমাদের যেটা করতে হবে, এই যেমন কথাটি সত্য নয়। তার মানে কি? কথাটি মিথ্যা। নতুন রাস্তাটি অনেক নতুন রাস্তাটি মোটা নয়। এভাবে তোমরা বাক্য তৈরি লিখতে হবে। এখন এই বাক্য কিন্তু এই পাশে যদি দেওয়া থাকে, এই পাশেটা লিখতে হবে। আর যদি তোমাদের বুকলেট দেওয়া থাকে, তো ভালো এর সোজা, সোজা এটা লিখে ফেলবা। এরপর দেখি কোন পৃষ্ঠা আছে। ৪৩-৪৬ কাজ। দেখি ৪৩ পৃষ্ঠায় কি আছে? হ্যাঁ, অর্পা ঠিক আছে অর্পা থাকো সাথে। তোমাদের বাংলা একটু পরে বাংলা শুরু হবে। এখন চলছে ৭ম শ্রেণীর বাংলা, এরপর তোমাদের ৯ম শ্রেণীর বাংলা শুরু হবে। তোমরা থাকো। তো ৭ম শ্রেণীর বাংলা আমি এই ২য় পরিচ্ছেদ পর্যন্ত থাকবো। এরপরে বাকি অংশ আগামীকালকে অর্থাৎ আগামীকালকের সেশনে সম্পূর্ণ করব বাংলা একদম সম্পূর্ণ এবং সেখানে বাংলার প্রশ্নগুলো, যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো উত্তরগুলো আমি দেখানোর চেষ্টা করব তোমাদের সাথে এবং চেষ্টা করব তোমাদেরকে সেগুলো শেয়ার করার জন্য। তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ৭ম শ্রেণী থেকে এবং আসছি একটু পরেই ৯ম শ্রেণীর বাংলা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হচ্ছে আগামীকালকে ঠিক এই সময়ে। আল্লাহ হাফেজ।